তখন সবে সবে আমি প্রাইমারি স্কুলে চাকরিটা নিয়েছি। চাকরিটা বলা যায় বাধ্য হয়েই করা সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমার বাবার সম্পত্তি ও সম্পদের ঘোড়া এতটাই পরিপূর্ণ ছিল বা এখনও আছে, যেটা থেকে আমার পরের এক পুরুষও কোনো কিছু না করে পায়ের উপরে পা রেখে খেয়ে যেতে পারবে। কিন্তু আমার জীবনে বাদ সাধল সুলতা নামের একটি মেয়ে। সে চায় না আমি আজীবন পিতৃস্কন্ধে আরোহণ করে জীবন কাটিয়ে দিই। সেদিনের থেকেই চাকুরে হওয়ার সিদ্ধান্ত। আমার বাড়ি বহরমপুরের কাঠালিয়া গ্রামে, কিন্তু চাকরির সূত্রে আমায় যেতে হলো বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম আনন্দপুরে। আগের থেকেই গ্রামের ব্যাপারে সম্পূর্ণ খবরাখবর নিয়েই এখানে এসেছি। স্কুলের প্রধান শিক্ষক হরিহর মুখার্জির পুরনো বাড়িতে হয়েছে আমার থাকবার ব্যবস্থা। যদিও উনি ওনার বর্তমান বাসস্থানেই আমায় থাকার কথা বলেছিলেন, কিন্তু আমি রাজি হইনি। কারণ এই পুরনো বাড়ির থেকে স্কুলটা মাত্র মিনিট 5 দূরত্বে। আমি জানি না কেন ছোট থেকেই আমার স্বভাব ও ব্যবহার এতটাই মিশুখে যে অতি সহজেই সবাই আমাকে পছন্দ করে ফেলে ও নিঃস্বার্থে ভালোবাসতেও শুরু করে। এবং এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য উপকারও পেয়েছি নিরন্তর। বাড়ির থেকে রান্নার সরঞ্জাম সব নিয়েই গিয়েছিলাম, কিন্তু তার ব্যবহার হয়েছে মাত্র প্রথম কয়েকদিন। আমার প্রিয় ছাত্র রজতের বাড়ি পড়তো আমার বাসস্থানের পাশেই। তাই কোনো কোনো সময় স্কুলের শেষে আমার অভ্যন্তরীণ কাজ না থাকলে তার সাথেই গল্প করতে করতে ফিরতুম। তো এই সূত্রেই পরিচয় রজতের বাবা অনিল বাবুর সাথে। নেশায় ইনি একজন জ্যোতিষী আর পেশায় ধানের ব্যবসায়ী। টাকা পয়সার অভাব নেই, কিন্তু অতিশয় হাত চাপা স্বভাবের। রজতকে ওর বাড়ির উঠোনে ছেড়ে দিয়ে একদিন ফিরতে যাব, এমন সময় অনিলবাবুর সঙ্গে দেখা হলো। বললেন, আরে মাস্টার মশাই, বাড়িতে না ঢুকেই চলে যাচ্ছেন কেন? রজতের মায়ের মুখে শুনি আপনার কথা, কিন্তু আজ বাগে পেয়েছি। এক কাপ চা না খাইয়ে আজকে কিন্তু ছাড়বো না। অমত করলাম না। অনিলবাবুর সঙ্গে বসলাম তার বাড়ির বারান্দায়। কম বেশি কুশলাদি আদান প্রদানের পর ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো এই বাড়িতে? কথাটার মধ্যে কেমন যেন একটা অন্যরকম ইঙ্গিত পেলাম। প্রশ্ন করলাম, কই, তেমন কোনো অসুবিধা নেই তো। তবে হ্যাঁ, একটু মশার উপদ্রব আছে বই কি। তা বেশ ভালো, কিন্তু ওই বাড়ি নিয়ে একটা বাজে ইতিহাস আছে। আপনারা শিক্ষিত মানুষ, এসবে বিশ্বাস করেন না। শুধু আপনি নন, হেডমাস্টার মুখার্জি বাবুও মানেননি কারোর কথা। কথাটা শুনে আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, বাজে ইতিহাস মানে আপনি কি বলতে চাইছেন? না, ভালো আছেন যখন, তখন এইসব বিষয়ে জেনে নিজেকে বিব্রত না করাই ভালো। এই নিন, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। অনিলবাবু এইটুকু বলে আমার মনকে এতটাই চঞ্চল করে দিল যে সেই ঘটনা না শোনা পর্যন্ত আমার বাড়ি ফিরে আসার কোনো অভিপ্রায় জাগলো না। বললাম, অনিলবাবু, আপনি যদি বিষয়টা আমাকে জানান তাহলেই বরং আগামী দিন থেকে শান্তিতে থাকতে পারবো। নইলে এই না জানা বিষয়টাই মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করবে। আশা করি বুঝতেই পারছেন। অনিলবাবু নীরবে মাথা নেড়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। বুঝলাম ভদ্রলোক এখনও নিজের মনের সাথে দ্বন্দ্ব করে চলেছেন যে ব্যাপারটা আমায় জানাবেন কি না। অবশেষে আমার ইচ্ছেই প্রাধান্য পেল। উনি বললেন, চলুন আমার পুকুর পাড়ে চলুন। এখানে বসে এসব বলাটা ঠিক হবে না। রজত যে কোনো সময় চলে এলে চুপ করে যেতে হবে। আসুন, আমার সাথে আসুন। আমি ওনাকে অনুসরণ করলাম। অনিলবাবুর পুকুর বাড়ির পেছনের দিকে। তার এক প্রান্তেই বাঁশের চটা কেটে তৈরি বসার মাচা। আমরা সেখানে গিয়েই বসলাম। অনিলবাবু মুখ গম্ভীর করে বললেন, হ্যাঁ মাস্টারবাবু, আপনাকে যা বলছি তার চাক্ষুষ প্রমাণ আমি। আজ থেকে বছর 10 আগের কথা। তখন হেডমাস্টার মুখার্জি বাবু এই বাড়িতেই থাকতেন। তখন সবে সবে উনি চাকরি পেয়েছেন, বিয়ে করেননি। তার মায়ের আর্থারাইটিস ছিল, হাঁটাচলা করতে পারতেন না। সে কারণেই গায়ের কিছু পরিচিত মানুষের জোড়াজুড়িতে ভদ্রলোক এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেন। তারপর থেকেই শুরু হয় অশান্তি।
স্ত্রীর প্রতি সন্দেহ, ঘৃণা, এসবের জন্য তার উপর শুরু করেন নির্মম অত্যাচার। শেষে একসময় এমন অবস্থা হলো যে 20-22 বছরের মেয়েটি মানসিক ভারসাম্যহীন হয়ে গেল। পথ চলতি পথিকদের দেখলে ঘরের ভেতরে দৌড়ে পালাতো। বাড়িতে কোনো লোক এলেই ঘরের ভেতর থেকে তাকে কোনো মতেই বের করা যেত না। মুখার্জি বাবু কোনো সময় নিজে প্রকাশ করতেন না যে এই সব অবস্থার জন্য আসলে উনিই দায়ী। হঠাৎ একদিন ওই বাড়ির চাকর বিশু দেখি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। জিজ্ঞেস করলাম, কিরে বিশু, এরকম করে ছুটে ছুটে বেড়াচ্ছিস কেন? সে হাঁপাতে হাঁপাতে বলল, ও অনিল দা, মাস্টার মশাইয়ের বউকে রাতের থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি? অমন জল জ্যান্ত একটা মানুষ গেল কোথায়? সব জায়গায় খুঁজে ফেলেছি অনিল দা, কোথাও নেই। মাস্টার মশাই এখন থানায় গেলেন। এই কথা শুনে আমরাও পাড়ার কজন মিলে আশেপাশের গ্রামগুলোতে একটু খোঁজ খবর নিলাম, কিন্তু তাকে আর পাওয়া গেল না। আর পুলিশ কি করলো? আমি প্রশ্ন করলাম। পুলিশ? এখানকার পুলিশ আহাম্মক, কোনো কাজের না। তারাও সেই কয়েকজন গ্রামবাসীকেই লাগিয়ে দিলেন খোঁজার কাজে। মোট কথা, সেই ফুটফুটে মেয়েটিকে আর কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না। মাস্টার মুখার্জি বিবাহিতা স্ত্রীকে হারানোর পরে বুঝলেন যে তার ভূমিকাই বাড়িতে কতটা ছিল। ওনার চেহারা ভেঙে পড়ল, পরিচিতির সংখ্যাও নিজের থেকেই কমিয়ে দিলেন। দেখলেই মনে হতো এটা শুধু আপনজনকে হারানোর দুঃখ নয়, তার সাথে একটা অযাচিত অনুশোচনা মিশ্রিত হয়ে এক বিভৎস বিশৃঙ্খলতার আকার নিয়েছে। তার বছর 2 পরে থেকেই শুরু হয় এক ধরনের অলৌকিক উপদ্রব। কোথাও কিছু নয়, ওই বাড়ির আশেপাশে যেসব চাষের জমি আছে, অবশ্য এখন সেগুলো জঙ্গলে পরিণত হয়েছে, তাই আপনার বুঝতে অসুবিধা হবে। ও জায়গায় আগে চাষাবাদ হতো, তো সেখানে গ্রামের লোকজন নিজেদের গরু ছাগল ইত্যাদি বেঁধে রেখে জমিতে দিনমজুরের কাজ করত। হঠাৎ এক সময় থেকে শুরু হলো সেই অবলা প্রাণীগুলিকে চুরি করা। কিভাবে চুরি হচ্ছে, কে চুরি করছে, কেউ বুঝতে না পেরে একদিন ঠিক করা হলো আর চারদিকে বসে থাকতে হবে মাছ ধরার জন্য। আমি ছিলাম ওই উদ্যোগের মোড়ল। গ্রামের ভুবন শিকদারের কাছ থেকে একটা মুরগি কিনে নিয়ে গোটা 5-6 জন একসাথে কিছুটা দূরে একটা আগাছা মতন জায়গায় চুপ করে বসে রইলাম। হঠাৎ দেখলাম মুরগিটি ভীষণভাবে ছটফট করতে শুরু করেছে। আমার পাশের একটি ছেলে উঠে সেখানে যেতে চাইল, আমি আটকে দিলাম। পরক্ষণেই মুরগিটি অসাড় হয়ে পড়ল মাটির উপরে। এরপর যা দেখলাম তা এতটাই কাকতালীয় যে কিভাবে আপনাকে বলবো বুঝতে পারছি না। ভদ্রলোকের চোখ বিস্ফারিত হলো। বললাম, কি দেখলেন বলুন তো? কপালে জমে আসা বিন্দু বিন্দু ঘাম মুছে অনিলবাবু আবার বলতে শুরু করলেন, মাস্টারবাবু, চোখের পলক বোধহয় কয়েক সেকেন্ডের ভগ্নাংশের জন্য বন্ধ হয়েছিল। তারই মধ্যেই মুরগিটিকে মাটির মধ্যে টেনে নিয়ে গেল একটা হাত। যেটুকু দেখতে পেয়েছিলাম, ওই হাতের রং আমাদের মতন বাদামি নয়, আবার ঠিক কালো বললে ভুল হবে। তার রং একদমই ঘোর কৃষ্ণবর্ণ। এক কথায় মাস্টারবাবু, অমন রঙের হাত হয় না। আমি অনিলবাবুর কথা শুনে হো হো করে হেসে উঠলাম। বললাম, বিষয়টা সত্যিই খুব মজার। তারপর কি হলো? আমার ব্যঙ্গমুখর কথায় ভদ্রলোকের কিন্তু কোনো প্রকার অভিব্যক্তির পরিবর্তন হলো না। উনি একই রকম ভয়ার্ত কণ্ঠে বললেন, এই দৃশ্য চোখের সামনে ঘটতে দেখেই আমার কয়েকজন সঙ্গী সেখান থেকে ছুটে পালিয়ে যায়। অবশেষে আমার কথায় দুজন মিলে শাবল কোদাল নিয়ে এসে মাটি খুঁড়ে ওই জায়গায় প্রায় 1 মানুষ সমান গর্ত করলাম। কিন্তু মাস্টারবাবু, একটা আস্ত মুরগি কিভাবে মাটির মধ্যে মিলিয়ে গেল তা বুঝতে পারলাম না। একটা পালক পর্যন্ত পাইনি। ভদ্রলোক চুপ করলেন। আমি মুখ চেপে কিছুক্ষণ হাসার পরে বললাম,
অনিলবাবু, বলতে লজ্জা নেই যে এই সবটাই আপনাদের চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। আর হ্যাঁ, আমি সম্পূর্ণ বিষয়টাকে জেনে রাখলাম। আপনি কেবল আমায় নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা রাখবেন না, এটাই আশা করব। আচ্ছা অনিলবাবু, আমি আসি, বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, মাস্টারবাবু, একটা কথা বলতাম, যদি আপনার আপত্তি না থাকে। বললাম, কিছু মনে করার কি আছে, বলুন না। বলছিলাম, যদি কিছু মনে না করেন তাহলে আমার বাড়ির থেকে আপনার প্রতিদিনের খাবারের ব্যবস্থা করে দিতে পারি। রজতের মায়ের রান্নাও আশা করি আপনার ভালো লাগবে। একা মানুষ আপনি থাকেন, তাই বললাম। এতক্ষণের মধ্যে এই কথাটা আমার খুব মনে ধরল। বললাম, বেশ, তবে তাই করুন। আমি প্রতি মাসে হিসেব মতন পয়সা আপনাকে দিয়ে দেব। তারপর থেকেই আমার খাবার দাবারের এই ব্যবস্থাটা হয়ে গেল। দিন 10 পরে দুদিনের একটা ছুটি এলো। একটা বিষয় লক্ষ্য করলাম, অনিলবাবু কখনোই খাবার দিতে এসে এই বাড়িতে ঢোকেন না, দূরে রাস্তায় দাঁড়িয়ে থেকে হাঁক দেন। তবে একটা কথা না বললেই নয়, সত্যি রজতের মায়ের রান্নার তুলনা হয় না। পরিকল্পনা করেছিলাম এই 2 দিনের ছুটিতে আমি বাড়িতে যাব, কিন্তু নির্দিষ্ট দিন সকালে ঘুম ভাঙতে এত দেরি হয়ে গেল যে সেদিন আর বেরোতেই পারলাম না। অনিলবাবু জানতেন থাকবো না, তাই খাবারও আনেননি। অগত্যা ভাবলাম আজকের দিনটা নিজেই রান্না করে খাই। চোখ মুখ ধুয়ে ভাত বসাতে যাব, এমন সময় লক্ষ্য করলাম ঘরে যে পরিমাণ চাল ডাল ইত্যাদি আনাজপাতি এনে রেখেছিলাম তার প্রায় সবটাই শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, রান্নাঘরের নিচের যেই অংশটি দিয়ে আমি বাড়তি আবর্জনা বাইরে ফেলে দিতাম, সেখানকার গর্তটাও যেন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। ব্যাপারটা কিছুক্ষণ খতিয়ে দেখে আমি বাড়ির পেছন দিকে ওই রান্নাঘরের ভাঙা অংশটার সামনে গেলাম। সেখানে পৌঁছে যা দেখলাম, তাতে আমার বুক কিছুটা হলেও ভারী হয়ে এলো। দেখি আনাজপাতি ও চাল ডাল মিশ্রিত কিছু খাদ্যদ্রব্য ওই গর্তের বাইরে মাটিতে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে কি ইঁদুর বেড়ালেই কাজ করল? সংশয় হলো মনে। আমি আমার একটা বাতিল প্যান্ট নিয়ে এসে জায়গাটায় শক্ত করে ঢুকিয়ে দিলাম। তবে দৈনিক ব্যস্ততার মধ্যে ঘরটার এমন পরিস্থিতি হয়ে গেল কবে তা লক্ষ্য করিনি। বিছানায় বসে ভাবছি অনিলবাবুকে আমার থেকে যাওয়ার খবরটা দিয়ে আসি, এমন সময় চোখ পড়ল দেওয়ালের কোনায় কোনায় কালচে ঝুল ভরে উঠেছে। এমন পরিস্থিতি যেদিন ঘরটায় প্রথম ঢুকেছি সেদিন দেখেছিলাম। পরে তো প্রধান শিক্ষক তার বাড়ির কাজের লোকটাকে আনিয়ে সব পরিষ্কার করে দিয়েছিল। ধীরে ধীরে যুক্তির বাইরের স্তরে প্রবেশ করছে মস্তিষ্ক, তা বেশ বুঝতে পারছিলাম। সেদিন বিকেল বেলায় হেড স্যার এলেন আমার কাছে। বললেন, কি ব্যাপার অমরেশ, বাড়িতে যাবে বলছিলে তা যাওনি? বললাম, না, ওই আসলে ঘুম থেকে উঠতে পারিনি সময় মতো, তাই আর যাওয়া হলো না। ভদ্রলোকের কণ্ঠে স্পষ্ট নরসতা পেলাম। তাহলে কি যাবে না বলে ঠিক করেছো? না, এখন আর তেমন ইচ্ছে নেই, কিন্তু আপনাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? উনি যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করে বললেন, হ্যাঁ, না কই তেমন কিছু নয়, তবে যাবেই না যখন তাহলে 2 দিন না হয় আমার বাড়িতেই থাকবে। চলো, এখানে একা একা না কাটিয়ে একসাথে কাটালে মনটাও ভালো লাগবে। কথাটা শুনে মনটা আনন্দে ভরে উঠল ঠিকই, কিন্তু এমন আমন্ত্রণের প্রস্তাব যে হঠাৎ এসে পড়বে তা ওনার প্রাথমিক অভিব্যক্তি দেখে একদমই আন্দাজ করতে পারিনি। আমি দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়লাম হরিহর বাবুর সাথে। পথে যেতে যেতে ভদ্রলোক বললেন, ঘরে তো বেশ ঝুল পড়েছে দেখছি, আমি ছেলেটাকে দিয়ে আর একবার এর মধ্যেই পরিষ্কার করিয়ে দেব। আমার কাছে চাবিটা দিয়ে রাখো। আমি তাই করলাম, যদিও এই কথাটা আমিই তাকে বলবো বলে ঠিক করেছিলাম। আমার বাসস্থান থেকে প্রধান শিক্ষকের বাড়ি বেশি দূর নয়, হেঁটে আসতে লাগলো ওই 15 মিনিট মতন। হরিহর বাবুর স্ত্রী খুবই মিষ্টভাষিনী এবং রসিক প্রিয় বটে। আমায় দেখে বললেন, আরে মাস্টারবাবুকে তাহলে ধরে বেঁধে নিয়ে এলে বাড়িতে?
আমি তো ভেবেছিলাম উনি হয়তো একা থাকতেই বেশি পছন্দ করছেন। আমি লজ্জিত হয়ে বললুম, না, আসলে ব্যাপারটা সেটি নয়। বেশ কয়েক বছর ধরেই এই বাঁধা ধরা রুটিনে আমি অভ্যস্ত। চাকরির আগেও বাড়ির থেকে দূরে থেকে পড়াশোনা করেছি প্রায় 4 বছর, তাই আর কি। এমন সময় মাস্টার গিন্নি মুখের একটা এমন অভিব্যক্তি প্রকাশ করলেন, তাতে আমার কথা আর এগুলো না। কেমন যেন একটা ভ্রুকুটি করে উনি চলে গেলেন। আমি হরিহর বাবুর সাথে তার বাড়ির দোতলায় এলাম। এই বাড়ির ওপরের তলায় ভদ্রলোক সপরিবারে থাকেন। নিচের তলায় রান্নাঘর, বৈঠক ঘর ও 2টি ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরের সংখ্যা 2 হওয়ার কৌতূহল জাগলো মনে। বললাম, আচ্ছা স্যার, ঠাকুর ঘর দেখলাম 2, এটার কারণ কি? প্রশ্নের উত্তর যা শুনলাম তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। স্যার চেয়ারে বসে একটু লম্বা হয়ে বললেন, অমরেশ, আমি একটু আধটু সাধন ভজন করি। স্কুলের চাকরির শেষে ঠিক করেছি জীবনটা ধর্মকর্ম নিয়ে কাটিয়ে দেব। তাই মাঝে মাঝে ওই অনুশীলন করার চেষ্টা করি আর কি। তা সেটা তো একটা দেবকক্ষেই সম্ভব, 2টোর প্রয়োজন কি? আসলে আমার অধিষ্ঠ দেবতা একা থাকতেই পছন্দ করে, তাই ওনার জন্য একটি আলাদা ঘর বানিয়েছি। একদিন দেখাবো তোমায়, কেমন? সত্যি বলতে দেখার ইচ্ছে আমার তেমন কিছু ছিল না। দুপুরের খাওয়া দাওয়া ও বিকেলের পড়ন্ত রৌদ্রে বহুদিন পরে স্যারের সাথে একটু দাবা খেলার পর মনে হলো জীবনের এই শান্তিটাই পাওয়া বাকি ছিল আমার। রাত 8টা পর্যন্ত কর্মক্ষেত্র বিষয়ক নানান কথোপকথনের পর রাতে গরম গরম লুচি আর মাংস দিয়ে রাত্রের আহার আদি সম্পন্ন করলাম। হরিহর স্যারের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে অভ্যাস। উনি শুতে চলে গেলে আমি ঝুল বারান্দায় এসে একটা সিগারেট ধরালাম। মায়ের কাছে আগেই আমি ছুটিতে বাড়ি আসার কথা জানিয়েছিলাম এবং মেয়েদের যে রোগ, বলেছিলেন, ভালোই হয়েছে, ওই সময় আয়। পূর্ণিমার দিনে আসছিস, বাড়িতে পুজোতেও দুদণ্ড বসতে পারবি। কিন্তু কই সেই পূর্ণিমার আলো? আজ এত অন্ধকার কেন চারিদিক? এইসব ভাবতে ভাবতে ঘরে এলাম আমি। হাত ঘড়ির কাঁটা ঘুরতে থাকলো নিজের তালে। ঘুম আমার সেদিন কোনো মতেই আসছে না। কেবল কেন জানি না রান্নাঘরের সেই ঘটনাটা বারবার আমার মাথায় ঘুরতে লাগলো। রাত 11টা নাগাদ প্রায় বাধ্য হয়েই আবার দরজা খুলে বাইরে আসতেই চোখ পড়ল রাস্তায়। দেখলাম হরিহর স্যারের বাড়ির উঠোন পেরিয়ে কেউ একজন একটা টর্চ লাইট জেলে অতি সন্তর্পণে রাস্তায় উঠল। লোকটির গায়ে একটা আলোয়ান পেঁচানো এবং তাছাড়া পরনে রয়েছে একটি লাল ধুতি। রাস্তায় বিদ্যুৎ বাতি জ্বলছে। আমি অপেক্ষা করছিলাম কখন মানুষটি সেই আলোর কাছে পৌঁছবে। এই অপেক্ষা পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। দেখলাম হরিহর মাস্টার, মানে আমার স্কুলের প্রধান শিক্ষক, খুব সাবধানে রাস্তা ছেড়ে বেরিয়ে চলেছে। কৌতূহল হলো মনে, দ্রুত বেরিয়ে পড়লাম তার পিছু পিছু। মনের ভেতরে অপরাধ বোধ নেই, কারণ কেন জানি না অনিলবাবুর গল্প, আমার দেখা সকালের ঘটনা সব মিলেমিশে আমাকে সম্পূর্ণ আস্তিক মানুষে পরিণত করতে লেগে পড়েছে। উঠোন পেরিয়ে রাস্তায় পা রাখবো এমন সময় নিচু গলায় ঠিক পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম, মাস্টারবাবু, ওনার পেছনে যাবেন না। চমকে উঠে ঘুরে দেখি গৃহকর্ত্রী আমার পেছনে বিস্ফারিত দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছেন। বললাম, কি? মানে উনি এত রাতে এই পূজারীর বেশ নিয়ে কোথায় যাচ্ছেন? উনি পুজো দিতে যাচ্ছেন। এত রাতে পুজো দিতে গেল মানে? আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি মাস্টারবাবু। 2 দিনের যে ছুটি দিয়েছিল আপনাকে ওই ঘর থেকে বের করার জন্য, আমি সাহস করে আগের বছর ওই দিনই ওনার পেছন পেছন আপনার ঘর পর্যন্ত গেছিলাম। তারপর আর সাহস পাইনি। উনি ওখানেই কিছু একটা করবে ঘন্টাখানেক, তারপর ফিরে আসবে। কিন্তু কেন? কারণ জিজ্ঞেস করলে বলেছিলেন ওটাই তার পৈতৃক ভিটে। সে
সেহেতু ওই দিন নাকি কোনো এক বিশেষ কারণে রাতের বেলায় পুজো হতো, তাই উনি সেই প্রথা বজায় রাখার জন্য এই কাজ করেন। আমি একজন শিক্ষিত মানুষ শুধু নই, একই সাথে একজন মেজ জীবন অতিবাহিত করা অবাধ্য যুবকও ছিলাম এক সময়। তাই মাস্টার গিন্নির এই প্রকার উত্তরে খুব একটা সন্তুষ্ট আমি হতে পারলাম না। বললাম, আপনি এক কাজ করুন, ঘরে চলে যান। আমি ব্যাপারটা একবার চোখে না দেখলে হচ্ছে না। তাছাড়া ওই ঘরটা এখন আমার অধীনস্থ। উনি অন্তত একটিবার জন্য আমাকে বলতে পারতেন। কথাটি বলেই আমি রাগ পায়ে আমার বাসার দিকে এগোতে শুরু করলাম। দূর দূরান্ত পর্যন্ত তখন আর হরিহর মাস্টারকে দেখতে পাচ্ছি না। ঘরের সামনে পৌঁছে দেখি সেটাও বাইরে থেকেই তালা দেওয়া এবং ভেতরটা অন্ধকার। নতুন তেমন কিছু চোখে পড়ছে না ঠিকই, কিন্তু নতুন একটা গন্ধ আজ হঠাৎ অনুভব করতে পারছি আমি। গন্ধটা গোলাপের। তাজা গোলাপ ফুলের গন্ধ যেমন প্রাণোচ্ছল ও ম্লান মাদকতা সম্পন্ন হয়, এও ঠিক তাই। পরক্ষণেই সেই গন্ধের সাথে যুক্ত হলো একটা খুঁট খুঁট শব্দ। মন দিয়ে শব্দটি শুনলাম। সেটার বদলে এখন শিলনোড়ার বাটনা বাটার মতো একটা শব্দ উঠল। কান খাড়া করে কিছুক্ষণ শব্দটা শুনে বুঝলাম সেটা আসছে আমার ঘরের পেছন দিক থেকে। ধীরে ধীরে দেয়াল ধরে ধরে সেদিকে এগোলাম। দক্ষিণ দিকের কোণের থেকে পেছনে উকি মারতেই দেখি হেডমাস্টার হ্যারিকেন জেলে রেখে ঠিক তার পাশেই বসে একটা ছুরিতে ধার দিচ্ছেন। পরিস্থিতি কোনো মতেই স্বাভাবিক নয়, তবে তারই মধ্যে জঙ্গলের মশা আমায় অস্থির করে তুলতে শুরু করেছে। এবার ভদ্রলোক এমন একটি কাজ করল যার কাছে ওই অসহ্য জঙ্গলে মশার কামড়ের যন্ত্রণাও দুঃস্বপ্নের মতো মিলিয়ে গেল। দেখি প্রধান শিক্ষক তার ডান হাতের কবজির ওপরের একটা স্থানে সজোরে চালিয়ে দিল ধারালো ছুরিটি। নিমেষের মধ্যে ক্ষত স্থানের থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ছিটকে গেল তার পার্শ্ববর্তী রান্নাঘরের দেওয়ালে। ভয়ে যতটা নয়, বিস্ময়ে আমার শরীর তখন জবুথবু হয়ে উঠেছে। এবার হরিহর মাস্টার তার সামনের নির্দিষ্ট একটি স্থানে সেই ছুরির সাহায্যে একটি গর্ত করে সেখানে তার ক্ষত হাতটি বাড়িয়ে ধরল। তাজা রক্তের ফোঁটা টপ টপ করে পড়ছে সেই খুঁড়ে রাখা মাটির ওপরে। পরক্ষণেই হেডমাস্টার বলে উঠলেন, দেখ রক্তের স্বাদ কেমন লাগে তোর, দেখ তোর জন্য অনেক বড় ভোগ সাজিয়েছি। আজ এই গোলাপের চারা পুঁতে গেলাম এই স্থানে। যদি কাল দেখি কুঁড়ি থেকে বেরিয়ে ফুল ফুটেছে, তাহলে ভাববো এই স্বাদ তোর পছন্দ হয়েছে। চিন্তা করিস না, তারপর আর বেশি দেরি করব না আমি। কয়েক মুহূর্তের জন্য মনে হলো মাস্টার হরিহর মুখার্জি কোনো মার্জিত সংলগ্ন শিক্ষিত স্কুল মাস্টার নন। উনি একজন কূটবুদ্ধি সম্পন্ন কালো শক্তির আরাধক। মাথায় কিছু বিষয় বিক্ষিপ্তভাবে সাজাতে সাজাতে বাড়ি ফিরে এলাম। মাস্টার গিন্নি আমি ফেরার পরে ওনার ঘরে ঢুকে আলো নেভালেন। আমি ততক্ষণ দৃঢ় সংকল্প করে নিয়েছি, এই ঘটনা শেষ না দেখে আমি ছাড়ব না। সেই রাতে আমি আর ঘরের বাইরে বেরোলাম না, পাছে হরিহর মাস্টার আমায় বিন্দু মাত্র সন্দেহ করে বসে। পরদিন সকালে আমার ঘুম ভাঙালেন হেডমাস্টার নিজেই। ভদ্রলোক বললেন, আরে উঠুন মশাই, আপনাকে আজ আনন্দপুরের কিছু বিশেষ বিশেষ জায়গা ঘুরিয়ে আনি, চলুন। আপনি যুবক মানুষ, এতক্ষণ ঘুমোলে চলে? আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে একটা অপ্রস্তুত হাসি হাসলাম ঠিকই, কিন্তু মন আমার যে একেবারেই ঘুরতে যাওয়ার পক্ষপাতী নয় তা প্রকাশ পেল আমার কথায়। ঘুম জড়ানো কণ্ঠে বলে ফেললাম, স্যার আজ আর কোথাও বেরোনো হবে না মনে হয়। শরীরটা খুব একটা ভালো ঠেকছে না। ভাবছি আজ নিজের বাসায় ফিরে যাব।
ওখানে একটু। না না, আমি এখনো তোমার ঘরটা পরিষ্কার করিয়ে দেইনি। আজ আমি দিনুরামকে পাঠিয়ে ঘরটা সাফ করিয়ে নিই, তারপর নয় যেও। ভদ্রলোক আমায় থামিয়ে দিয়ে বললেন কথাটা। ওনার অমত প্রকাশ করার কারণ আমি কিছুটা হলেও আঁচ করতে পারলাম। নির্ঘাত উনি আজ রাতেও ওই বাড়িতে যাবে এবং দেখবে গোলাপটি সম্পূর্ণ ফুটেছে কিনা। কিন্তু আমিও ছিলাম নাছোড়বান্দা। আমার স্বভাবত বৈশিষ্ট্য এবং তার কারণ আমি আগেই আলোচনা করেছি। মুখে একটা অসুস্থতার ছাপ এনে বললাম, না স্যার, আজ আর এখানে থাকলে চলবে না। শরীরটা ওই ঘরের বিছানাটির সাথে খুবই সামঞ্জস্যতা করে ফেলেছে। আবার কালকে থেকেই স্কুল। আজকের দিনটা নিজেকে একটু সুস্থ করে নিই, দয়া করে আর অনুরোধ করবেন না। সকালের খাবারটা খেয়ে যেও অন্তত। আলুর দম, লুচি সব তৈরি করা হয়েছে। সকালে গোছগাছ করে যখন খেতে বসেছি তখনও মাস্টার গিন্নির চোখের ইশারায় এমন ইঙ্গিত পেয়েছি যেখানে আমাকে উনি কোনো ব্যাপারে সতর্ক করতে চাইছেন। কিন্তু স্যার আমার পাশে থাকায় উনি হয়তো খুলে সবটা বলতে পারলেন না। আমি ফিরে এলাম আমার বাড়িতে। দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতে যেতেই নাকে মুখে একটা পাতলা মাকড়সার জালের আস্তরণ পেঁচিয়ে গেল। যেন এই একদিনের মধ্যেই ভেতরটা প্রাচীনতার আকর্ষণে ঢলে পড়েছে। এখানে বলে রাখি, আমার চোখ তখন এমন কিছু দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে যা অপ্রাকৃতিক বা বহির্জাগতিক। অনিলবাবুর মুখে শোনা কাহিনীটিই যেন সত্যি হয়ে যায়, মনের উৎসাহ যেন সেই বিষয়টাতেই বেশি। বিছানার উপরে ব্যাগপত্র রেখে ঘরের পেছনে কাল রাতে যে স্থানে ক্রিয়াকলাপ হয়েছিল সেটা পর্যবেক্ষণ করার জন্য বাড়ির পেছন দিকে এগোচ্ছি। এমন সময় চোখে পড়ল এক বছর 20-25-এর যুবক হাতে একটি মাছ ধরার ছিপ নিয়ে আমার ঘরটির পেছনের ওই স্থানেই বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে। স্যার, আপনার সাথে কি এখানে আপনার স্ত্রী থাকে? অবাক হয়ে বললাম, স্ত্রী আসবে কোথার থেকে? আমি অবিবাহিত। এই কথা বলতে বলতে আমি বাড়ির পেছনে পৌঁছালাম। ছেলেটি বলল, না, আসলে দেখলাম একটি মেয়ে বসে ওই গোলাপটির গন্ধ শুকছে। আমার পায়ে শব্দ পেয়েই জঙ্গলের দিকে পালিয়ে গেল। ছেলেটির কথা শুনে আমি কালকের সেই স্থানটিতে দৃষ্টি ফেললাম। সত্যি আজ সেই ফুলটি সম্পূর্ণ কুড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ হরিহর মাস্টারের কথা অনুযায়ী উনি যে অদৃশ্য শক্তির কাছেই তার রক্ত সমর্পণ করুন না কেন, সে তার উত্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ রক্তের ভোগ নিতে সে সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি ছেলেটির উদ্দেশ্যে প্রশ্ন করলাম, মেয়েটি কোন দিকে গেছে বলো তো আমায়। আসুন স্যার, আমারও যে খটকা লাগেনি তা নয়, আসুন। আমি ওর পিছু নিলাম। ছেলেটির নাম রমা। অনিলবাবুর বাড়ির পাশেই ওর বাড়ি। এই পরিচয় আদান প্রদান হতে হতেই আমরা বেশ খানিকটা জঙ্গল অতিক্রম করে একটা ঘন শাল সেগুনের বনের মধ্যে গিয়ে পড়লাম। কিন্তু না, কোনো মেয়ে চোখে পড়ল না। তবে ছেলেটির চোখ মুখ এবং আমার অভিজ্ঞতা সব মিশ্রিত হয়ে যে দৃষ্টান্তের অপেক্ষায় আমি ছিলাম তার সম্মুখীন হলাম আচমকাই। মনের অগোচরে ফেলে আসা আমার বাড়ির রাস্তাটার দিকে একবার চাইতেই দেখলাম একটা মোটা সেগুন গাছের পেছনে একটি লাল পেড়ে শাড়ি পরা, গলা পর্যন্ত ঘোমটা টানা স্ত্রীলোক হাতে একটি মোটা দড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চমকে উঠে বললাম, ও কি? সঙ্গে সঙ্গে ছেলেটি পেছনে ঘোরার সময় নিতেই সামনের বিষয়টি উধাও। কি হয়েছে স্যার? একজন ছিলেন, একটা মেয়ে, না মানে একজন স্ত্রী লোক এখানে দাঁড়িয়েছিলেন, হাতে একটা দড়ি। দড়ি? হ্যাঁ, দড়ি। স্যার, আপনি যেমন বর্ণনা দিচ্ছেন এমন একটা কাহিনী তো আমার মায়ের মুখেই শুনেছি, এবং সেই জায়গাটা এটাই। তবে সে তো আজকের কথা নয়। কৌতূহলী হয়ে বললাম, হরিহরবাবুর প্রথম স্ত্রীকে উনি এতটাই অত্যাচার করতেন? এমন সময় জঙ্গল কাঁপিয়ে এক বিদঘুটে চিৎকারে আমরা দুজনে কেঁপে উঠলাম। রমার চোখে আগে ধরা পড়ল শব্দের উৎসটি। ও আমার পেছন দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, স্যার,
তৎক্ষণাৎ পেছনে ঘুরতেই দেখলাম আমার দেখা সেই স্ত্রী লোকের অবয়ব একটি মোটা সেগুন গাছের ডালের ওপরে বিনা অবলম্বনে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে ঝুলছে একটা ফাঁস দেওয়া দড়ি। সে যে ঘোমটার তলার থেকে আমাদের স্পষ্ট দেখতে পাচ্ছে সেটা তার আমাদের উদ্দেশ্যে বলা কথা শুনলেই বোঝা যায়। স্ত্রীলোকটি তার দুটি হাত তুলে আমাদের দিকে নির্দেশ করে বলল, আজ আমার আত্মহত্যা করা দেখতে এসেছিস? সেদিন তো কেউ আমাকে বাঁচাতে আসেনি। বলা মাত্রই স্ত্রীলোক তার হাতে ধরে রাখা দড়ির ফাঁসটি গলায় ঝুলিয়ে নিল। এবার লক্ষ্য করলাম ওই দড়িটি ঝুলছে গাছের মগডালের একটি শুকনো ডালকে অবলম্বন করে। রমা আমার হাত চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বললে, স্যার চলুন স্যার, এখানে এক মুহূর্ত আর থাকা ঠিক হবে না। ও মানুষ নয় স্যার, আমি এই কাহিনী শুনেছি স্যার। কি কারণে যে এই জঙ্গলে এলাম স্যার, আমি চললাম। বলেই ছুট লাগালো রমা। এমন সময় স্ত্রীলোকটি গাছের থেকে লাফ মারতেই আমিও রমার পিছু নিলাম। শুধু একবারের জন্য পেছন ঘুরে দেখেছিলাম সেই দৃশ্য। সেই নববধূর সাজের মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে কাতর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। রমার পিছু করে যে স্থানে গিয়ে উঠলাম সেটি আমার স্কুলের পেছনের একটি মাঠ। সে হাঁপাতে হাঁপাতে বললে, স্যার মায়ের মুখে শুনেছিলাম এই জঙ্গলে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। তার নাম কাঞ্চনা। অনেক নির্যাতনের পর সে আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু কে সেই মহিলা এবং এই গ্রামে কোথায় বাড়ি তা হাজার শোনার পরেও মা বলেন। স্যার আমি গ্রামের সবাইকে গিয়ে এই খবরটা দিই। না, একদম নয়। গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে বাচ্চারা ভয় পেয়ে যাবে, তাদের পড়াশোনার ক্ষতি হবে। তাই এটা আমাদের মধ্যেই থাক, কেমন? রমা সম্মতি প্রকাশ করলেও বুঝলাম এই খবর ওর পেটের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। আমি বাসায় না গিয়ে সোজা গেলাম অনিল বাবুর বাড়িতে। ভদ্রলোক যেন আগের থেকেই জানতেন আমার আসার প্রস্তাবটা। উঠোনে নেমে এসে বললেন, কি হয়েছে মাস্টারবাবু? আপনাকে এত উতলা দেখাচ্ছে যে? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, অনিলবাবু, হরিহর মুখার্জির হারিয়ে যাওয়া স্ত্রীর নাম কি কাঞ্চনা ছিল? হ্যাঁ, কেন বলুন তো? সে কি গলায় দড়ি দিয়ে মরেছিল? মরেনি, তবে মরে যাওয়ার মতন হয়েছিল একবার। গ্রামে শিমুল ওঝা তখন ওই জঙ্গলে সাপ ধরবার জন্য ঘোরাফেরা করছিল। সে দেখতে পেয়ে মেয়েটিকে বাঁচায়। আমি এখনো পর্যন্ত আমার সাথে যা যা ঘটেছে সবটা বললাম অনিল বাবুর কাছে। ভদ্রলোকের চোখ কপালে উঠল, কপালের ঘাম মুছে বললেন, তাহলে হরিহর মাস্টার আসলে একজন শয়তানের আরাধক। সে মানুষের রক্তের স্বাদ কোনো পিশাচকে বুঝিয়ে আপনাকে ভোগ বানাতে চাইছে। মাস্টার আপনি পালিয়ে যান। এখানে থাকাটা আপনার জন্য বিপজ্জনক। এখন আর পালিয়ে যেতে পারবো না অনিলবাবু। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বলে দিন আমায়। কারণ এই ভালো মানুষের মুখোশ পরা কসাই শিক্ষককে আমি উচিত শিক্ষা দিতে চাই। অনিলবাবু আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, একমাত্র শিমুল ওঝা ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। আপনি একবার তার আস্তানায় চলে যান, ওনাকে বিষয়টা খুলে বলুন। অনিলবাবুর কাছের থেকে শিমুল ওঝার আস্তানার ব্যাপারে মোটামুটি একটা পথ নির্দেশ জেনে নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। সে রাস্তা বেশ খানিকটা দূর। কানে শুনে কিন্তু এতটা সময় সাপেক্ষ ব্যাপার মনে হয়নি। অবশেষে যখন শিমুল ওঝার ডেরায় পৌঁছালাম তখন সূর্য মাথার উপর উঠেছে। জায়গাটা আনন্দপুর গ্রামের একদম শেষ প্রান্তে। ওঝা বাড়ির উঠোনে বসে হুঁকোয় কোলকে মারছিলেন। আমায় দেখে বললেন, বাবা, তুমি কি কোনো বিপদে পড়েছ? বললাম, ওঝা মশাই, আমার নাম অমরেশ মাইতি। বহরমপুর থেকে এখানে এসেছি, শিক্ষকতার চাকরি করি। এখানে আছি ওই হরিহর মাস্টারের। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করার পরেও শিমুল ওঝা কেমন যেন অভিব্যক্তিহীন হয়ে রইলেন। বললেন, বাবা, ওই মেয়ে যে মুক্তি পাবে না তা আমি আগের থেকেই জানতাম। ওকে সেদিন বাঁচিয়েছিলাম ঠিকই, তবে
তার মৃত্যু অপঘাতেই হবে সেই ব্যাপারেও আমি অবগত ছিলাম। বাবা, গোলাপ যখন ফুটেছে তখন জেনে রাখো, আজ রাতেই তোমাকে ভোগ হিসেবে সমর্পণ করবে ওই হরিহর। আমি ওই কুচক্রি মাস্টারের কথা এর আগেও কয়েকজন গ্রামবাসীকে বলেছিলাম, তার ফলে আমায় গ্রাম থেকে বের করিয়ে দিয়েছিল শয়তান। বাবা, তুমি কি পারবে? আমি বিনীত কণ্ঠে হাত জোড় করে বললাম, ওঝামশাই, আপনি আমাকে যা বলবেন আমি সেই মতোই সব করব, বলুন আপনি। এরপর ওঝামশাই আমায় সম্পূর্ণ ঘটনাটি জানালো এবং আমায় দেখালো পরিত্রাণের পথ। হরিহর ওর স্ত্রী মেয়েকে ওর বাড়ির পেছনে জীবিত পুঁতে রেখেছিল। জীবিত মানুষকে পুঁতে রাখলে সে পিশাচে পরিণত হয়। এই কথা তোমরা শিক্ষিত সমাজ মানতে চাইবে না। কত মানুষের কাছে তাচ্ছিল্যের পাত্র হয়েছি, তারই অত্যা নেই। যাই হোক, শোনো বাবা, তোমার কাজ হবে ওই পিশাচকে দিয়ে এই হরিহরকে শেষ করা। সেই হরিহরের রক্ত চেনে বাবা, সুতরাং তাকে চিনে নিতেও রূপার অসুবিধে হবে না। তাকে বাঁচানোর পর একদিন সে আমার ঠিকানা নিয়ে আমার ওই পুরনো বাড়িতে এসেছিল। কাঁদতে কাঁদতে শেষে বলে গেছিল, শিমুল কাকা, আমি এখানে থাকলে একদিন মরেই যাব। কোনো কিছু পাইনি আমি, শুধু একটাই শখ ছিল আমার জীবনে, যে আমি খুব বড় একটা গোলাপ বাগান তৈরি করব। এই কথা বলেছি বলে আজও সে আমার গায়ে হাত তুলেছে। তবে কি কাকা, ঈশ্বর, আল্লাহ, যিশু বলার কেউ নেই? সেদিন বুঝিনি মেয়েটির আয়ু আর কিছু মুহূর্ত আছে। যদি ভুল না করি সেদিনইও চলে গেছে ইহলোক ছেড়ে। মৃত্যুর আগে যে শেষ ইচ্ছের অভিব্যক্তিও ব্যক্ত করে গেছিল, তারই এখন বাস্তবায়ন হচ্ছে একটি প্রস্ফুটিত গোলাপ রূপে। আজ রাতে হরিহর পৌঁছানোর আগে তুমি ওই গোলাপ গাছের সোজাসুজি একটা গর্ত করবে। আমি তোমায় একটা রুদ্রাক্ষ দিয়ে দিচ্ছি, সেটি ধারণ করে নাও এখনই। বিপদ আপদ থেকে এটা তোমায় রক্ষা করবে। পিশাচ উঠে আসতে চাইবে নিচের থেকে তোমায় শেষ করে ফেলবার জন্য, কিন্তু তুমি নিজের কর্মে অটুট থেকো। আমার দেওয়া এই রুদ্রাক্ষ কখনো পৃথক করো না নিজের থেকে। মনে রেখো, মানুষের রক্তের খিদেতে এখন সে তৃষ্ণার্ত। এই কারণেই তোমায় ভয় দেখিয়ে শরীরটাকে দুর্বল করে নিয়ে যেতে চাইছে বিদ্রোহী আত্মাটি। এবং একই সাথে সে প্রতিশোধের আগুনে জ্বলছে বাবা। তবে শেষের পর্যায়ে এসে রূপার মস্তিষ্ককে অসংলগ্ন করে দিয়েছিল তার স্বামী। তাই তাকে চিনে নিতে পারছে না দেহটি। তুমি একটি মৃত কাকের রক্ত তার শরীরে ছিটিয়ে দিয়ে ওর শরীরটাকে অপবিত্র করে দেবে। শয়তান হরিহর গঙ্গা শুদ্ধি হয়ে বাড়ির থেকে বেরোয়। গঙ্গা জলের ক্ষমতাও নেহাত কম নয়। ধরা গলায় প্রশ্ন করলাম, ওঝামশাই, কাকের রক্ত কোথায় পাব? তুমি চিন্তা করো না বাবা, রমার কথা তো তুমি বললে। ওই তোমার সঙ্গে আজকের দৃশ্যের প্রত্যক্ষদর্শী। তো তুমি ওই রমার কাছেই যাও। সেই আনন্দপুর গ্রামের অন্যতম ডাকাবুকো ধরনের ছেলে। মাছ ধরা, পাখি মারা সে ওস্তাদ। তুমি ওর কাছে যাও, কাকের ব্যবস্থা সেই করে দেবে। আমি পড়িয়ে দেওয়া তোতার মতো সেখান থেকে চলে এলাম রমার বাড়িতে। এই ঠিকানাটা আমি শিমুল ওঝার কাছের থেকে পেয়েছিলাম। রমাকে বাড়ির সামনেই পেলাম। রাস্তার পাশে একটা গরুর গাড়ির ওপরে বসেছিল সে। চোখের পাতা স্থির, মুখ শুকনো। আমি ওর পিঠে হাত দিয়ে শিমুল ওঝার কথাগুলো বললাম। সে দ্রুত ঘরের থেকে গুলতি এনে আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেল পার্শ্ববর্তী একটা পাতলা জঙ্গলে। অবাক করা ব্যাপার হলো, মিনিট 10 মধ্যে একটা কাক মেরে তার ঠ্যাং ধরে ঝুলিয়ে আমার সামনে হাজির হলো সে। সত্যি শিমুল ওঝার কথার কোনো ভুল নেই। আমি ওকে সাথে নিয়ে বাড়িতে এলাম। ওর মারফতেই মাটি খোঁড়ার সামগ্রী সব জোগাড় করিয়ে নিলাম আশপাশ থেকে। বিকেল নাগাদ রমা ফিরে গেল, যদিও সে প্রথম থেকেই চলে যাওয়ার ফাঁক খুঁজছিল। বেচারার ভয়টা খুবই স্বাভাবিক। আমি কাজ শুরু করলাম পশ্চিম দিগন্তে
সূর্য ঢলে পড়তেই। আমার ভাড়া বাড়ির দিকে সাধারণত বেশি লোকজনের আনাগোনা নেই, তা আমি প্রথম দিন থেকে লক্ষ্য করেছি। শাবল নিয়ে বাড়ির পেছনে আসতেই দেখি গোলাপটা এখন আরো বড় হয়ে উঠেছে। অর্থাৎ ওই পিশাচ রক্ত তৃষ্ণায় ভেতরে ছটফট করছে, এটাই তার বহিঃপ্রকাশ। নিজের মনকে শক্ত করে এক টানে গোড়া শুদ্ধ উপড়ে ফেললাম গাছটি। তারপর নির্দিষ্ট স্থানে সর্বশক্তিতে দিতে থাকলাম শাবলের কোপ। টানা 30 মিনিট অবিশ্রান্ত এই কাজ করে যাওয়ার পর দেখলাম আমি একটা গোলাকার ফুট 2 গর্ত তৈরি করতে পেরেছি। সেই সময় প্রথম লক্ষ্য করলাম ব্যাপারটা। গর্তের থেকে খানিক তফাতে তফাতে ডান হাত দিয়ে আলগা মাটি তুলে বাইরে ফেলছিলাম আমি। এই সময় যখন মাটি তুলতে গেলাম তখনই একটা বরফের মতো ঠান্ডা ও পাথর সম শক্ত কয়েকটা আঙুল আমার হাত চেপে ধরল। তবে তার উদ্দেশ্য আমায় শুধু ধরে রাখা নয়, সে চেষ্টা করছে আমায় মাটির তলায় নিয়ে যেতে, সেখানে তার দেশ, যেখানে তার পৈশাচিক আবাসস্থল। আমি নিজের সর্বশক্তিতে নিজেকে আটকে রাখতে পারছি কিভাবে সেটাই আমার বোধগম্য হলো না। পরক্ষণেই মাথায় এলো, এই তবে শিমুল ওঝার দেওয়া রুদ্রাক্ষের ফল। কারণ যে শোষণ ক্রিয়া আমি অনুভব করছি তার বিরোধিতা করা কোনো সর্বশক্তিমান মানুষেরও সাধ্যি নয়। এমন সময় সেই বিপরীত শক্তিও বোধ হয় বুঝতে পারল আমায় তার শিকার বানানোর চেষ্টা বৃথা। বিপরীত দিকের হাতটি হঠাৎ তার সিদ্ধান্ত বদল করায় আমার পর্যাপ্ত শক্তির ভারে আমি ছিটকে পড়লাম খানিকটা দূরে। প্রাথমিক ক্রিয়া সম্পন্ন হওয়ায় আমি হাঁপাতে হাঁপাতে আবার ফিরে এলাম ঘরে। অপেক্ষার প্রহর শুরু হলো হরিহর মাস্টারের জন্য। রাত 10:25। ঘরের বাইরে পায়ে হেঁটে যাওয়ার শব্দ পেতেই আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। উত্তেজনায় নিজের হৃৎপিণ্ডের শব্দও তখন স্পষ্ট শুনতে পারছি। মরা কাকের শরীর শক্ত হয়ে একটা পাথরের খণ্ডে পরিণত হয়েছে মনে হলো। ক্ষতস্থানে রক্ত শুকিয়ে গিয়েছে অনেক আগেই। জায়গাটায় পুনরায় একটু আঘাত করতেই কাঁচা রক্ত বেরিয়ে এলো ওই স্থান থেকে। জানি না আমার মধ্যে আদৌ কোনোদিনও এতটা হিংস্রতা ছিল কিনা। আমি ওই রক্ত নিজের 2 হাতে মেখে নিয়ে পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলাম। ঘটনার বিশ্লেষণের তাগিদে মনে হতে পারে এই কাজে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, কিন্তু যা বললাম তা ঘটতে তখন সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। ঘরের পেছনে আসতেই দেখলাম আমার খুঁড়ে রাখা গর্তের পাশে হরিহর মাস্টারের নিয়ে আসা হ্যারিকেনটি টিম টিম করে জ্বলছে, কিন্তু সেখানে সে নেই। যুগপদ বিস্ময়ে এদিক ওদিক চাইতেই অন্ধকারের ভেতর থেকে একটা ধারালো অস্ত্র ছুটে এসে আমার বাঁ হাঁটুর উপরের অংশে ঢুকে গেল। যন্ত্রণায় আর্তনাদ করে মাটিতে বসে পড়লাম। একই সঙ্গে সম্মুখের অন্ধকারে ঢাকা অংশের থেকে ধীরে ধীরে ফুটে উঠল হরিহর মাস্টারের কুটিল চেহারা। বাঁকা হেসে বললে, কি ভেবেছিলে অমরেশ, তুমি এত সহজে পার পেয়ে যাবে? আজ বহুদিন পরে মুক্তি পাওয়ার একটা উপায় পেয়েছি। মানুষের রক্ত পেয়ে কাঞ্চনার প্রেত আরও শক্তিশালী হয়ে উঠবে। সে সূক্ষ্ম শরীরে বিচরণ করতে পারবে যে কোনো স্থানে। আমার প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যেটা আমি ওর মাধ্যমে করিয়ে দিতে পারবো না। গ্রামের মানুষ আমার সাথে সেদিনের পরের থেকে আর প্রয়োজন ব্যতীত কথা বলে না, তা হয়তো তুমি লক্ষ্য করেছো। এবার একে একে তাদেরও হৃৎপিণ্ড হরণ হবে। বলতে বলতে সে আমার দিকে এগিয়ে এলো। ক্ষত স্থানের যন্ত্রণায় আমার শরীর তখন অবসন্ন হয়ে পড়েছে। পাল্টা বল প্রয়োগের প্রস্তুতি নেয়ার উপায় নেই।
সে এক পা দুপা করে আমার পেছনে গিয়ে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আমায় গর্তের ওপরে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আমায় এসে চেপে ধরল হরিহর মাস্টার। এমন সময় বিদ্যুৎ গতিতে আমার মাথায় এলো শিমুল ওঝার বলা কথাটা। আমি জাপটে ধরলাম হরিহর মাস্টারের হাত। যদিও আমার দু হাতেই এখন আমার ক্ষত স্থান থেকে নির্গত রক্তের মিশ্রণ ঘটেছে, তবুও এমন মন্ত্রের মতো কাজ হবে শিমুল ওঝার কথায় তা আমি ভাবতেই পারিনি। মুহূর্তের মধ্যে গর্তের অভ্যন্তর থেকে দুটি শীর্ণকায় কালো হাত উঠে এসে চেপে ধরল হরিহর মাস্টারের গলা। তবুও আমার গলায় ধারণ করা রুদ্রাক্ষের জন্য সে আমায় কোনো ক্ষতি করল না। কোথার থেকে আমার শরীরে অমন অযাচিত শক্তি এলো জানি না, সেই অবস্থাতেই নিজেকে হরিহর মাস্টার এবং ওই দুটি হাতের মাঝের থেকে ছিটকে সরিয়ে আনলাম। শয়তানের উপাসক যন্ত্রণা পেয়েই মরে, এই কথাটি একেবারেই নির্ভুল। যে স্বার্থ সিদ্ধির লোভে এই লোকটি তার স্ত্রীকে জীবিত কবর দিয়েছিল, এখন সেই পিশাচিনী তার ঘাতককে তিলে তিলে শেষ করছে আমার চোখের সামনে। তবুও তার ষড়যন্ত্র সুলভ মস্তিষ্কের বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে সে বলছে, কাঞ্চনা, কাঞ্চনা, তুমি ভুল করছো। আমায় মারলে পরে আর কোনোদিনও তুমি এমন ভোগ পাবে না। আমি তোমায় জীবিত মানুষের রক্তের স্রোতে ভাসিয়ে দিতে পারি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তুমি কি? কথা শেষ হতে পারল না। এমন সময় শুনতে পেলাম ওই গর্তের অভ্যন্তর থেকে ভেসে এলো একটা কান বিষিয়ে দেওয়া হাসি। আমি দু পা পিছিয়ে এলাম সহজাত বিকর্ষণে। দেখলাম ধীরে ধীরে একটি অর্ধগলিত মাথা বেরিয়ে এলো গর্তের বাইরে। চোখ নাকের কোনো অস্তিত্ব নেই এই মুখে, বরং কপাল থেকে চিবুক পর্যন্ত শুধুমাত্র একটি বড় গর্ত। দেখলে মনে হয় একটি ভয়ানক জানোয়ার তার মুখ হাঁ করে বহুদিনের ক্ষুধা নিবারণের প্রস্তুতি নিচ্ছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি ঘটনাস্থল থেকে কিছুটা তফাতে। বিচার বুদ্ধির বিপরীতে চলমান বিভীষিকাময় রাত্রি যেন পুঞ্জিত অন্ধকারের মতো জমাট বেঁধে এক টানে গ্রাস করে নিল হরিহর মাস্টারের দেহকে। এই সঙ্গে কানে ভেসে এলো একটা দিক বিদিক অভিশপ্ত করে তোলা পৈশাচিক হাসি। ক্লান্ত শরীরে পায়ের ক্ষত স্থানটি চেপে ধরে ঘরে ফিরে আসার জন্য দেওয়ালের বাঁক নিতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে হরিহর মাস্টারের বর্তমান স্ত্রী। তার এক হাতে একটি হ্যারিকেন এবং অন্য হাতে ধরে আছে একজোড়া শাঁখা। ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, মাস্টার বাবু, এগুলো ওনার সাথে আজ পরপারে চলে যাক। আমি মানুষটির প্রকৃতি জানতাম, কিন্তু আপনাকে সরাসরি বলার সাহস পাই। আজ শুধু আপনি কাঞ্চনাকে নয়, আমাকেও মুক্তি দিলেন। এতগুলো ঘটনা পরপর একসাথে ঘটে যাওয়ায় আমার মস্তিষ্ক তখন আপনাতেই সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি মাস্টার স্ত্রীর কথায় বোধহয় সেদিন কোনো উত্তর দিতে পারিনি। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখলাম আমি হাসপাতালে শুয়ে আছি। আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে রমা ও অনিল বাবু। হাতের ইশারায় রমাকে পাশে ডাকলাম। প্রশ্ন করলাম, মায়ের মুখে তো শুনেছিলে এই কাহিনী, এখন বুঝতেও পারছো সেই ঘটনার তাৎপর্য আসলে কি? তাহলে ঘটনার শেষটাও জানতে ইচ্ছে করছে আশা করি। রমা একবার অনিল বাবুর দিকে তাকিয়ে আবার আমার দিকে ফিরল, বলল, একদম ঠিক স্যার, নইলে ভেতরটা খুব অস্থির লাগছে। পুরোপুরি সুস্থ হতে আমার আরও দিন 10 লেগে গেল। আমি নিজের থেকেই বাড়ির পেছনটা রমাকে সাথে করে নিয়ে পরিষ্কার করিয়ে পুরো জায়গা জুড়ে বসিয়ে দিলাম গোলাপের চারা।
পরে যখন রমা জানতে পারল ওই স্থানেই সেই রাত্রে সমস্ত ঘটনাটি ঘটেছে, ওর মুখ হয়েছিল দেখবার মতো। তারপর প্রায় প্রতিদিন রমা বা অনিলবাবু আমার বাড়িতে আসতো। বছর কয়েকের মধ্যে আমিও প্রমোশন পেয়ে হয়ে উঠলাম আনন্দপুর গ্রামের প্রধান শিক্ষক।